তোমার কাছে বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। আর আজকে আমরা এমন একজন চিকিৎসককে নিয়ে কথা বলবো যে ডাক্তারবাবুর প্রতি আমারও নিজের আন্তরিক কৃতজ্ঞতা রয়েছে। এবং তার চেয়েও বড় কথা, যে কোনো চিকিৎসক মানেই হলো মৃত্যুর সঙ্গে যুদ্ধ এবং নতুন স্বপ্নকে একটা ক্যানভাস দেওয়া। সেই নতুন স্বপ্নকে যিনি বারবার ক্যানভাস দেন, সেই রকম একজন চিকিৎসক ডক্টর পরমার্থ ভট্টাচার্যকে আজকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগতম। নমস্কার। প্রথম যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে চাই, সেই বিষয়টা হলো যে আপনি একটা অনুষ্ঠানে খুব সুন্দরভাবে বলেছিলেন যে শিব পুজো করতে গেলে মানে বেলপাতা কেন লাগে সেটা বলা যায় না, তেমনই একটা দাঁতের ব্যথা হচ্ছে তবু বলা হচ্ছে ইসিজি করে আনো। এটা কি হেলথ ইন্স্যুরেন্স নির্ভর যে চিকিৎসা কাঠামো তৈরি হয়েছে তারই চরম ব্যর্থতা? এরকম ভাবে ভাবলে হবে না। আচ্ছা, তাহলে কিভাবে এরকম ভাবে ভাবতে- ভাবলে হবে না। আপনি কথাটা যখন শুরু করেছিলেন, আপনি তখন বঙ্কিমচন্দ্রের কোনো লেখা বললেন না কেন? কি রে? কেননা বঙ্কিমচন্দ্রের ভাষা আজকের পাঠকদের কাছে বা আজকের যুগের মানুষের কাছে অতটা মনোগ্রাহী নয়। কিন্তু বঙ্কিমচন্দ্র যেটা- আজও গ্রেট সাহিত্যিক, তাকে ছাড়া অস্বীকার করছেন, এই এসব নিয়ে তর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি বাংলা সাহিত্যের লোক নই, কিন্তু আমার মতো এরকম মানে বাংলা সাহিত্যের লোক নয় এবং বাংলা মূর্খ লোক কিছু, এটা বলবেন না। তাদের যদি আপনি বলেন যে বঙ্কিমচন্দ্রের লেখা দিয়ে আমি শুরু করব, তারা কিন্তু আপনার চ্যানেল ছেড়ে অন্য চ্যানেলে চলে যাবে। সেই রকম বাংলা সাহিত্য, মানুষের সভ্যতা, জীবন দর্শন, বেঁচে থাকার শৈলী, সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে যেরকম পরিবর্তন হয়েছে, তার থেকে দ্বিগুণ গতিতে পরিবর্তন হয়েছে সায়েন্সের। যে মানুষ আজকে চাঁদ ছেড়ে মার্সে যাওয়ার কথা চিন্তা করছে, চাঁদে জমি কেনার কথা চিন্তা করছে, সেটা যদি আপনি ভাবেন, আপনি 100 বছর আগের কথাটা চিন্তা করুন তো, যেখানে চাঁদ শুধু আকাশে ঝলসানো রুটি হয়ে থাকতো। সেরম ভাবে এতে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথম আবিষ্কৃত হয়েছিল পেনিসিলিন নামে একটা অ্যান্টিবায়োটিক, যেটা মানুষের ওই মানে যুদ্ধাক্রান্ত লোকজনে যাদের এরকম ড্যামেজড শরীর নিয়ে যারা আসতো, তাদের পেনিসিলিন ইঞ্জেকশন দিলে তাদের ঘাগুলো ভালো হচ্ছে, এই দিয়ে শুরু হয়েছিল। তো আপনি আজকে বলবেন তাহলে পেনিসিলিন দিয়ে আপনি চিকিৎসা করুন? আপনি আজকে অ্যালাউ করবেন না লোকজনকে বড় বড় অ্যান্টিবায়োটিক, মেরোপেনাম, টিজিসাইক্লিন, আরো বড় অগমেন্টিন তো ছোট হয়ে গেছে এখন, অ্যান্টিবায়োটিক দিতে। সেরকম যখন এগোচ্ছি আমরা, তখন আপনি কিছুতেই পেছনের দিকে ফিরে তাকাতে পারবেন না। সায়েন্স যখন এগোচ্ছে, সভ্যতা যখন এগোচ্ছে, চিকিৎসা শাস্ত্রও যখন এগোচ্ছে, হেলথ ইন্স্যুরেন্স নির্ভর চিকিৎসা ব্যবস্থা কি সায়েন্সের অগ্রগতি? এটা সায়েন্স না, এটা তো ইকোনমি। বললে হবে না। আপনি দামি ওষুধ যখন কিনবেন, তখন তখন যখন আমি আপনাকে বলছি যে সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে একটা ওষুধ যেটা আমরা চোখের সামনে আবিষ্কার হতে দেখেছি, তখন সিফ্রান ট্যাবলেট, একটা ট্যাবলেটের দাম ছিল 90 টাকা। সময়টা হচ্ছে 92-93 সাল। তখন সেই ওষুধটা দিলে এন্টেরিক ফিভার বা টাইফয়েডের রোগী ম্যাজিকের মতো ভালো হয়ে যেত। যে টাইফয়েডের রোগী আমরা ছোটবেলায়, মানে আমার দাদুকে চিকিৎসা করতে দেখেছি, আমার দাদাদের যখন টাইফয়েড হয়েছিল, 21 দিন বার্লি আর জল খাইয়ে রাখা হতো। তখন কোনো ওষুধ ছিল না, ক্লোরামফেনিকল একমাত্র ওষুধ ছিল। সেখান থেকে সিফ্রান ট্যাবলেট 3 দিনের মধ্যে জ্বর সেরে যাবে, 7 দিনের কোর্স কমপ্লিট করতে পারলে পেশেন্ট কাজে জয়েন করবে। এই যে অগ্রগতিটা হয়েছে, তার জন্য তো একটা সায়েন্স আছে, তার পেছনে তো একটা রিসার্চ আছে। সেই রিসার্চের পয়সাটা তখন দিতে হবে না। তখন 90 টাকা ছিল, আজকে সেই ট্যাবলেটটা 9 টাকা দাম। আপনি ভাবুন 20 বছর বাদে ওষুধের দামটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সেটা তো বাড়েনি, সোনার দামের মতো তো নয়। অতএব টু গেট সামথিং গুড ইউ হ্যাভ গট টু পে। কেননা যে লোকগুলো সারাদিন মানে দিন রাত এক করে নিজেদের সময়কে এ করে বাজি রেখে আপনাকে আমাকে এই সুস্থতার জীবনটা দিচ্ছে, তাদের খরচাটা সামাল দেওয়ার জন্য আপনাকে ইন্স্যুরেন্স নির্ভর চিকিৎসার মধ্যে যেতে হবে, নয়তো ওই পরিমাণ টাকা আপনার পক্ষে একবার বার করা সম্ভব না। যদিও এক্ষেত্রে আইনস্টাইনের একটা অন্য মতামত ছিল, আমরা সেই আইনস্টাইনের মতামতের দিকে এখন যাব না, আমরা একটু অন্য দিকগুলো দেখার চেষ্টা করব।
একজন চিকিৎসক হিসেবে 2025 সালে সব থেকে বড় চ্যালেঞ্জটা আপনি কি ফেস করেন? এই যে আমরা চারদিকে দেখি এখন হার্টের রোগ ছাড়া রোগের যেন শপিং মল হয়ে গেছে গোটা সমাজটা। সমাজে সব জায়গায় যাইছি, সব বাড়িতেই লোকের মুখ ভার, সবাই টেনশনের মধ্যে রয়েছে, এই রোগ বোধহয় তাকে গ্রাস করে নিল। এই সময়টাকে আপনার কিভাবে আপনি ব্যাখ্যা করবেন 2025-কে? এটা কি রোগের কোনো একটা বসন্ত চলছে আর রোগের বিরুদ্ধে একের পর এক ওষুধ এসে যাচ্ছে, ফলে কি রোগ এবং রোগের প্রতিরোধ, এই একটা চিজ অ্যান্ড রান গেমের মধ্যে কি আমরা আবদ্ধ আছি? অ্যাকসেপ্ট করে নিলাম সেটা, যে হ্যাঁ আপনারা একটা চিজ অ্যান্ড রানের মধ্যে আছে, কিন্তু মেন প্রবলেমটা কোথায়? মেন প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের আহ, প্রকৃতি থেকে অনেক সরে যাচ্ছি। আমাদের আমরা ভগবান যখন আপনাকে মানুষকে তৈরি করে পৃথিবীতে ছেড়েছিল, তখন তাকে জামা কাপড় দেয়নি। আদেও কি কোনো অমনিপটেন্ট মানুষকে তৈরি করেছিল? বিজ্ঞান কিভাবে দেখে? না, ওরভাবে আপনি খানিকটা গল্প কথাকে মেনে নিন। হুম। আমি ধরে নিচ্ছি সে মানুষ যখন ইয়ে থেকে মানে হোমো ইরেকটাস থেকে হোমো স্যাপিয়েন্স তৈরি হচ্ছিল, তখন তো তারা জামা কাপড় পরতে জানতো না। হুম। তারপরে আস্তে আস্তে তো তারা জামা কাপড় পরতে শিখেছে। এরম করতে করতে তখনকার দিনের ওই হোমো ইরেকটাস থেকে যারা হোমো স্যাপিয়েন্স হয়েছিল, তারা কি ছিল? তার হাতে একটা বর্ষা নিয়ে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রতিদিন নিজের জীবনটাকে বেঁচে থাকত। আজকে আপনি একই জায়গায় আছেন, আপনার হাতে বর্ষা নেই, হাতে হাতে দুটো অ্যান্টিবায়োটিক আছে, হ্যাঁ। কিন্তু আপনি প্রতিদিন সেই প্রকৃতির সঙ্গেই যুদ্ধ করে বেঁচে আছেন, কিন্তু সেই প্রকৃতিটা অপ্রকৃতিস্থ। আপনি গাছ কেটে ফেলেছেন। আপনি আজকে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যান না। বিদ্যাসাগর নাকি হেঁটে তার বাড়ি থেকে কলকাতায় এসেছিলেন। এখনো আমার ভাবলে গায়ে কাঁটা দেয়। এই রাস্তাটা আমরা গাড়ি করে যেতে আমাদের 4 ঘন্টা সময় লাগে। এখনো আমার জিনিসটা ভাবলে গায়ে কাঁটা দেয়। তো এরম জীবন তো একটা ছিল। দাদা ঠাকুর সাঁতরে কালবৈশাখী ঝড়ের মধ্যে নদী পেরিয়েছিল, ছিল একটা জীবন। সেই লোকগুলো যতটা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেছে, আমরা তো তার কিয়ৎকংশ করছি না। আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যেখানে আপনি আমায় আটকালেন, সেটা হচ্ছে মানুষ যখন ওই ওই অবস্থায় ভগবান দাদা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছিল, তখন মানুষ প্রতিটা জিনিস নিজে করত। নিজের খাবারের খোঁজ করত, নিজের অস্ত্রটা নিজে তৈরি করত, সেটা দিয়ে মাটি কুপোতো, সেখানে দুটো ধান চাল ছোলা ফেলে জল দিয়ে দিনের পর দিন দেখতো তার থেকে গাছ হচ্ছে, তার থেকে আমি ধান পাচ্ছি, আমার খাবার তৈরি করতে পারছি। অর্থাৎ নিজের খাবারটাকে সে তৈরি করত, করে সেটাকে সেদ্ধ করতে শিখেছিল, সেটাকে রান্না করতে শিখেছিল, তারপরে সেটাকে খেয়েছিল, খেয়ে পরিতৃপ্ত হয়ে ঘুমিয়েছিল। আবার পরের দিন সেই একই, এই যে সাইকেলটার মধ্যে মানুষ ছিল, প্রকৃতির সঙ্গে নিজে বাস করতো, সেটার মধ্যে আপনি নেই। আজকে তো আমি এখানে সুইচ টিপলেই আমার একটা বিরিয়ানির প্যাকেট আমার বাড়িতে চলে আসে, কিন্তু সেটাও আমাকে গিয়ে আনতে হচ্ছে না। একটু আগে আপনি যেটা বললেন, অগ্রগতি তো জীবনের ধর্ম। অগ্রগতি জীবনে ধরো, কিন্তু অগ্রগতি করতে গিয়ে আমরা প্রকৃতি থেকে যদি সরে যাই, তাহলে নেচার উইল টেক রিভেঞ্জ। আপনি একটু আগে আইনস্টাইনের কথা বলছিলেন, আমার মনে হয় আইনস্টাইনের ভাষাতে ওই একই কথা আছে। আপনি নেচারের বিরুদ্ধে চলে যেতে পারেন না, আমরা বিরুদ্ধে চলে এটা কি মানুষ গেছে নেচারের বিরুদ্ধে, নাকি প্রফিট নির্ভর একটা ইকোনমি চলে গেছে নেচারের বিরুদ্ধে? যারা নির্ভর ইকোনমি, এটা কি বাঘ ভাল্লুকে তৈরি করেছিল নাকি? তো মানুষই তো তৈরি করেছে। আপনি যেভাবেই বলুন না কেন যে সব থেকে উন্নত মানের জীব মানুষ, তো মানুষ যেটা করেছে সেটাকে আপনাকে মেনে নিতেই হবে। কিন্তু আমরা প্রকৃতি থেকে অনেকটা সরে যাচ্ছি। আমরা, তার একটা ইচ্ছে হচ্ছে মানুষ অমর হতে চায়। আমি 100 বছর কেন বাঁচবো না, এটাই মানুষের চিন্তা। কিন্তু সেই চিন্তা ভাবনার থেকে সরে গিয়ে আমরা যদি একটা জিনিস ভাবতে পারি, যে আমরা একটা ক্রিয়েটিভ একটা মানে মনুষ্য জাতির পক্ষে কল্যাণজনক একটা সময় আমরা পৃথিবীতে দিয়ে যাব, তাহলে বোধহয় এই সমস্যা থেকে আমরা একটা সাকসেস করতে পারবো। সরি, যেটা আমরা কেউ মনে করি না। আগন্তুকে একটা অদ্ভুত কথাকে সত্যজিৎ রায় ধরার চেষ্টা করেছিলেন, যে বলছিলেন সভ্যতা কি সেটাই যে একটা সুইচ টিপলে অসংখ্য লোককে ধ্বংস করে দেওয়া যায়? আজকে সভ্যতার সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্ভয়ার আন্দোলনের বিষয়টার যদি দিকে তাকাই, যে একটা মানে অ্যাসপাইরেন্ট স্বপ্ন দেখা একটা মেয়ে অদ্ভুতভাবে চলে গেল এবং কারোরই কিছু করার থাকলো না, সমস্ত বিষয়গুলো যেন একটা গতে বাঁধা রুটিন হয়ে গেল। তাহলে একজন চিকিৎসক হিসেবে আপনি এই সভ্যতাকে কিভাবে দেখবেন? যে এই সভ্যতায় কি চিকিৎসকদেরও সেই অর্থে সেফটি সিকিউরিটি বা তাদেরও কি দাম আছে, বা সেই দাম কি সভ্যতা তাদের দিচ্ছে নাকি? কোন সভ্য দেশে
সেফটি সিকিউরিটিটা রাষ্ট্রের ইয়ে ছিল, রাষ্ট্রের কি বলে প্রাইম এজেন্ডা ছিল। না, রাষ্ট্র আমার কাছে ট্যাক্স নিচ্ছে, আমি রাষ্ট্রের সংবিধানকে মানছি, আর সে আমায় সিকিউরিটি দেবে না? না, রুজভেল্টও নিত, না, যে স্ট্যালিনও নিত নিতেন, নিত নিত স্ট্যালিন, রুজভেল্ট। হিটলারও নিতেন। হ্যাঁ। কবে তিনি আপনার সিকিউরিটির জন্য ভেবেছেন? আমি তো ইতিহাসের আমি খুব ভালো বুঝিও না, আর ইতিহাস রাশিয়া অতি কষ্টে নম্বর পেয়ে পাশ করেছিলাম ক্লাস 10 ইতিহাসের কথা বলছি না। কিন্তু আমি 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 যখন আপনার এই কথাটা আপনি বললেন, এই এতদিন ধরে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর দিকে যখন ফিরে তাকিয়েছি, আমার প্রথম কথাই মনে হয়েছে যে মানুষ পৃথিবীতে কিন্তু ভীষণভাবে একা। আপনি প্রতিটা জায়গায়, প্রতিটা ঘটনাতে আপনি কিন্তু অভিমন্যু। আপনি চক্রব্যূহে ঢুকতে জানেন, বেরোতে যাওয়ার উপায়টা যদি আপনি জানেন, তাহলে আপনি কর্ণ, নয়তো আপনি অভিমন্যু। এবং প্রতিটা ঘটনাতেই তাই। আজকে পুলিশের জন্য দিকে তাকিয়ে আপনি যে কথা বলছেন, তাতেও তারা অভিমন্যু। আজকে দমকলের যে অসুবিধা হচ্ছে, তাতেও তারা অভিমন্যু। আজকে ডাক্তারদের যেটা অসুবিধা হচ্ছে, তাতেও তারা অভিমন্যু। এবং প্রতিটা মানুষ, যে লোকটা সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছে গ্রাসাচ্ছাদনের জন্য এবং নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, সারাদিন খেটে খুটে কিছু টাকা পয়সা নিয়ে আসবে, সেও কিন্তু পুরো সমাজের কাছে আরেকজন অভিমন্যু। তাহলে অভিমন্যু যখন আছে, তার মানে নিশ্চয়ই চক্রব্যূহ রয়েছে, তার মানে চক্রব্যূহ তো আছে। সেখানে দ্রোণাচার্যও রয়েছে এবং দুর্যোধনও রয়েছে এবং অন্যরা, যুধিষ্ঠিরও রয়েছে, যে অভিমন্যুকে প্ররোচিত করেছিল একটা তরুণকে ওখানে ঢোকার জন্য, নিজে সেফ ছিল। একদম। তাহলে এরা কারা? একদম। এরা কি রাজনৈতিক সমাজ, রাজনৈতিক দল, রাষ্ট্র? তাহলে কি দ্রোণাচার্য শুধু কি একজন রাজনীতির লোক ছিলেন? তাহলে কি যুধিষ্ঠির শুধুই কি একজন রাজনীতির লোক ছিলেন? না, দ্রোণাচার্য একজন সেই যুগের এক টপ পণ্ডিত। হ্যাঁ, এখানেও পণ্ডিতরা আছেন, এখানেও পণ্ডিতরা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তা না। আমি কিন্তু আমি বাকি মহাভারতটাকে আনতে চাই না। আমি অভিমন্যু শব্দটা এই জন্য ব্যবহার করেছি, কেননা অ্যাট দ্যাট প্লেস ইউ আর অ্যালোন। আপনি যে এত কথা বললেন ডাক্তারদের সম্পর্কে, এনারা এত যুদ্ধ ফুদ্ধ করেন, নট এট অল। ওই পরিমাণে একটা রুগী যখন আমার উল্টো দিকে বসে আছে, তখন আমিও আরেকজন অভিমন্যু। আমিও ভেবে দেখছি যে ওনাকে কি করে ওনার সুবিধাটা করে দেওয়া যায়, কিন্তু তাতে আমার অসুবিধে হচ্ছে কিনা সেটা ভাবার জায়গা আমার নেই। আপনি যখন একটা পুলিশের কাছে গেছেন, সে যদি আপনাকে সাহায্য করার চেষ্টা করে, সেও কিন্তু আপনার সাহায্যের জন্য করছে, কিন্তু নিজের কথাটা ভাবতে পারে না সেই সময়। এই এই শব্দবন্ধটাকে আমি অভিমন্যু বলে বলার চেষ্টা করছি। কিন্তু আমি দেখেছি যে আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার হেল্প গুলো আসতে শুরু করবে। আপনি দেখবেন আপনার স্বাভাবিক জীবনযাত্রাতেও এই একই যন্ত্র সমস্ত আপনি সমাধানগুলো করে ফেলেছেন। আপনার মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে চলে এসছেন, তারপরে আপনারা না, আমার মায়ের ক্ষেত্রে আপনি যেভাবে করেছেন, আমার নিজের ওটা এই আলোচনার মধ্যে না। আমি বলছি যে আমার বাড়ির লোককে অসুস্থতা অবস্থাতে হাসপাতালে ঘাড়ে করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ঘাড়ে করে নিয়ে যাওয়া আসার দায়িত্ব আমার। তারপরে দেখবেন আপনি একজন ডাক্তারবাবু খুঁজে পেলেন। অতএব ওইটুকুন সময়ের জন্য আপনি অভিমন্যু। আমি এটাই বলা। মিশেল ফুকোর মতো তাত্ত্বিক বলছিলেন, এটা আমার কথা নয়, যে মানুষ ক্রমশই আধুনিকতার ফলে হাসপাতাল অথবা কারাগারে বন্দী হওয়ার জীব। তাহলে কি আমাদের এই গোটা সভ্যতা হাসপাতাল আর কারাগার ছাড়া অন্য কিছু গিফট দিতে পারছে না? না, ওরম ভাবে ভাবলে সবকিছুকে একটা নেগেটিভ ওয়েতে বলার মধ্যে একটা বেশ নাটকীয়তা আছে, ঠিক আছে, কিন্তু ভাবার মধ্যে নাটকীয়তা নেই। আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা অনেক কিছু পেয়েছি বলে আমাদের অনেক কিছু দিতে হয়েছে। এটা তো শাশ্বত জীবনের সত্য। আপনি যেভাবেই যে কোনো ধর্মের দিকেই বললেন তাকান না কেন, তারা তো বলেছে যে তোমাকে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তোমার পড়াশোনা করলে তবে তুমি একটা ভালো চাকরি পাবে। আমি এখনকার ঝামেলার মধ্যে কিন্তু আমি আমার টেনে নিয়ে যাবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইভাবেই তো আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল, পড়াশোনা করো, একটা ভালো চাকরি পাবে, 2 পয়সা রোজগার করবে, তাহলে কি করবে, ভালো করে থাকতে পারবে। ইউ গিভ সামথিং, ইউ গেট সামথিং। সেই দেওয়া নেওয়ার ইতিহাসে সেই ব্যালেন্সটা যতক্ষণ আপনি স্ট্রাইক করতে পারবেন, আপনি ভালো থাকবেন। আমি তো মনে করি আপনি ফিল ফ্রি টু গিভ দ্যাট আনসার, না স্কিপ করতে চাইলেও কোনো অসুবিধা নেই। কন্টেম্পোরারি রাজনীতিকে আপনার কি মনে হয়? এই রাজনীতিকে আজ অব্দি হেলথ সেক্টর নিয়ে কেউ কোনো কথা বলেনি। হেলথ এখনো অবধি ভারতবর্ষে বোধহয় হেলথ বাজেটে 1 টাকা পার জনগণ বোধহয় ব্যয় করে কেন্দ্রীয় সরকার, রাজ্যেরও প্রায় তথৈবচ অবস্থা। এই যে নেহেরু থেকে আজকে নরেন্দ্র মোদী, এই যে হেলথের যে
চূড়ান্ত বঞ্চনা, যেটা নিয়ে অমর্ত্য সেনের মতো তাত্ত্বিকরাও মাঝে মাঝে গর্জে উঠেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন, যে হেলথকে এত বঞ্চিত আমরা করে রাখতে পারলাম কি করে, এবং কোনো রাজনৈতিক দল একটা ভোটেও হেলথটাকে তার মেজর ইস্যু করলো না, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, পুরোপুরি কি আপনারা হেলথে বঞ্চিত? এখন তো আহ, আমি যে সেক্টরে কাজ করি, কার্ডিওলজি সেক্টরে, একটা পেশেন্ট হার্ট ব্লক নিয়ে এলে বিনা পয়সায় তার একটা পেসমেকার পর্যন্ত হচ্ছে। আজ থেকে 10 বছর আগে আপনি ভাবতে সব পারতেন? সময় সব পেশেন্ট সেই জায়গায় চান্স পাচ্ছে? আরে বলুন ভাই, ভাবলে হবে না। আপনি হুম। মানে ইট ইজ নট এ কার্পেট থিং, এটা হতে পারে না। এটা আপ- সব মানুষই কি ওই চামনমণি চাল খাচ্ছে? তার মানে কি যে লোকটা চামনমণি চাল খাচ্ছে না সে বেঁচে নেই? ওরম ভাবে ভাবলে কি করে চলবে? কিন্তু পাচ্ছে তো। আজকে 10 বছর আগে তো একটা লোকও পেতো না। আজকে যদি 100টা লোকের মধ্যে 10টা লোক পাতে, তাহলে তো রাষ্ট্র সেই 10টা লোকের জন্য করলো। দেখুন, রাষ্ট্র মানে আলাদা কিছু নয়। আমার বাবা ছিলেন, মানে সরকারি আমলা ছিলেন। আমার বাবা আমায় একটা জিনিস বলেছিলেন, এবং এটা আজ আজ পর্যন্ত আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে তুমিও রাষ্ট্র, তুমি রাষ্ট্রের বাইরে নও। আজকে আমি গিয়ে একটা ইট মেরে একটা হাসপাতালের জানলার কাঁচ ভেঙে দিলাম, কি একটা পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দিলাম, ক্ষতিটা তুমি নিজের করলে। এই মানুষ যতক্ষণ না এটা বুঝতে পারবে, যতক্ষণ না কন্টেম্পোরারি রাজনীতিকরা মানুষকে এই কথাটা বোঝাতে পারবে, ততদিন পর্যন্ত কোনোভাবে একটা জাতির উন্নতি সম্ভব না। তুমি নিজেও রাষ্ট্র, তুমি রাষ্ট্রের বাইরে কি? রাষ্ট্র মানে কি শুধু চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টার? তুমি নিজে নও, তোমার নিজের কোনো দায়িত্ব নেই। তোমার দেশ, তোমার দেশের বুকের ওপর দিয়ে তুমি হাঁটছো, যে রাস্তাটার উপর দিয়ে হাঁটছো সে রাস্তার তোমার কোনো দায়িত্ব নেই। পড়ুন, জি.কে চেস্টারটনের একটা লেখা আছে, দ্য অ্যাংরি স্ট্রিট এ ব্যাড ড্রিম বলে। আমি এই গল্পটা আমি যেখানে পেরেছি বলেছি আমার চেস্টারটন ছেলেদের। মানে ফাদার ব্রাউনের লেখক, জি.কে হ্যাঁ, চেস্টারটন। আমি যদি জি.কে বল চেস্টারটন মোটা ইংলিশ লেখক, যার হিউমার সেন্স প্রচন্ড হাই হুম ছিল। হুম হুম। এর সঙ্গে বার্নার্ড শয়ের সঙ্গে যার মাঝে মাঝে তর্ক যুদ্ধ হতো। তো জি.কে চেস্টারটনের লেখার মধ্যে যে অ্যাংরি স্ট্রিট এ ব্যাড ড্রিমে একটা চরিত্রর কথা বলেছে, যে সব জায়গাকে মানে থ্যাংক ইউ বলতো। মানে বলছে যে হুম। তিনি ঘরে ঢুকেছেন, ঢুকে হ্যাট স্ট্যান্ডে নিজের হ্যাটটা রাখার আগে জিজ্ঞেস করছেন, আমি কি আপনার কাছে আমার টুপিটাকে গচ্ছিত রাখতে পারি? বলে টুপিটা রাখছেন। কেন? ওয়াই? কেননা সেই লোকটা একদিন গল্প বলছে, আমার একদিন ঘুমের মধ্যে আমি দেখেছিলাম যে রাস্তার ওপর দিয়ে হাঁটছি, যে বাড়িতে আমি থাকছি, তারা সবাই আমার সঙ্গে হেঁটেছে ইয়ের কাছে, গডের কাছে, হেভেনে, শুধু বলার জন্য যে এই লোকটা সারা জীবন আমায় ব্যবহার করেছে, কিন্তু আমাকে কোনোদিন থ্যাংক ইউ বলেন। হ্যাঁ। জি.কে চেস্টারটনের এই গল্পটা শুড বি দ্য মরাল অফ টুডে সোসাইটি। আপনি যার কাছ থেকেই যা পাচ্ছেন, সে থ্যাংক ইউ। হ্যাঁ, সে তো নিশ্চয়ই মানুষ তো তবেই এমনিই তো বলে। আপনি রাষ্ট্র ব্যবস্থার একটা পার্ট হতে পারবেন। হুম। আমি ঢিল মেরে দিলাম একটা, আমি একটা একটা লোক একটা এখন গাড়িকে টানতে টানতে নিয়ে গিয়ে আলু আপনি ধরে বোধহয় পুড়িয়ে দিলাম। সবচেয়ে ভালো বলতে কার পারবেন। দোষ হচ্ছে? হ্যাঁ, যে যে রুগীরা আপনার দ্বারা ট্রিটেড হচ্ছে তারা প্রায় আপনাকে নেক্সট টু গড একটা জায়গা থেকে দেখে, বা একভাবে দেখার চেষ্টা করে। এটাও করা উচিত না, এটাও করা উচিত না। এইটুকুন ভাবা, জাস্ট ওই অ্যাজ আ কিং ট্রিটস এ কিং, যে ভাষাটা বলা হয়েছিল সেরকম। জাস্ট পুরু আর ট্রিট মি আলেকজান্ডার। অ্যাজ এ কি বলবো, নট অ্যাজ এ গড, বাট অ্যাজ এ আমার কাজটা আমি ঠিক করে করছি, অ্যাজ এ প্রফেশনাল। রাইট, প্রফেশনাল ইজ দ্য ওয়ার্ড। ট্রিট মি অ্যাজ এ প্রফেশনাল, যে ওর কাছে গেছিলাম একটা কাজ নিয়ে, সে কাজটা লোকটা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করছে। এবং আস্তে। এইটা শুড বি থ্রু আউট। আমি একটা কাজের জন্য গেলাম একটা লোকের কাছে, সেই কাজটা করলো না, উল্টে আমাকে 10টা কথা শোনালো, আস্তে সেটা তো আস্তে উচিত না। এই রূপকথার সফরকে আমরা ভাষা দিচ্ছি, এবং আস্তে আস্তে যে কোনো সফরের একটা এন্ড হয় আবার নতুন করে শুরু করার জন্য। আর দু একটা কোয়েশ্চেন করে আমরা সেই সফরটাকে একটু অন্য জায়গায় আজকের মতো শেষ করবো, আগামী দিন আরও কথা বলার জন্য। একটা প্রশ্ন এখন সবার মধ্যেই এসে গেছে, যেহেতু আপনি হাঁটার কথাটা বললেন, যে হাঁটাটা নাকি এখন সর্বরোগহর একটা জায়গা, মানুষ হাঁটতে ভুলে যাচ্ছে বা হাঁটার সুযোগ পাচ্ছে না। হাঁটার ভেতর দিয়ে কি আজকের যে কমপ্লিকেশনসগুলো আছে, কিডনির সমস্যা, তারপর আপনি মানে হার্টের সঙ্গে রিলেটেড মানে চিকিৎসা সব করছেন সব হার্টের। পুরোটাই, হ্যাঁ। পুরোটাই। আমি আপনাকে যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, আপনি আমায় অন্য জায়গায় নিয়ে চলে হ্যাঁ গেলেন। হ্যাঁ, প্লিজ। সেটা হচ্ছে ভগবান মানুষকে ছেড়ে দিয়েছিল জামা কাপড় ছাড়া একটা জিনিস হুম বস্তু করে। হুম
তখন থেকে মানুষকে নিজের জামা কাপড়, নিজের খাবার প্রত্যেকটা আহরণ করে আমাকে জোগাড় করতে হয়েছে, তারপরে আমাকে কনজিউম করতে হয়েছে। আজকে কনজিউমারিজমের দুনিয়ায় আপনি টাকা ফেললেই কনজিউমারিজমটা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার ঘাম ঝরাতে হচ্ছে না। আপনি যে খাবেন, কেন খায় মানুষ? টু গ্রো অ্যান্ড টু বিল্ড আপ দ্য বডি অ্যান্ড টু সাস্টেন হিমসেলফ। বাচ্চা গ্রো করার জন্য, যুবা বডিটাকে বিল্ড করার জন্য, বয়স্করা নিজেকে সাস্টেন করার জন্য। আপনি সাস্টেন করার জন্য খাচ্ছেন, আপনার সাস্টেনেন্সের দরকার কি? যদি সারাদিন সুইচ ঘুমো না, সুইচ টিপলে খাবারটা পেয়ে যান, কোনো দরকার নেই তো। সেই সাস্টেনেন্সের কাজটা করুন। আমরা আগে দৌড়োদৌড়ি করে, যে লোকটা দৌড়োদৌড়ি করে চাষবাস করে নিজের ধানটা নিজের বাড়িতে তুলে, বাড়ির বউরা সেটাকে জাল দিয়ে তারপরে ধান থেকে চাল তৈরি করে খেত, সেই কাজটা আমরা একদম জিরো করে ফেলেছি। তাহলে সেই কাজটা করার জন্য যে বডির মেটাবলিজম আপনার দরকার, যে খাবার আপনার দরকার, দরকার কি আছে যদি আপনি না করেন? সেইটাই তো আপনার চামড়ার তলায় জমছে, সেইটাই তো আপনার ধমনীতে গিয়ে জমছে, সেইটাই তো আপনার হার্টের উপর গিয়ে জমছে, আপনার ব্রেনে গিয়ে জমছে, সমস্ত রোগের ফল আপনাকে দিয়ে যাচ্ছে। কিন্তু ওই যেটা আপনার একটা টক শোই দেখেছিলাম, আপনি খুব সুন্দর জায়গাটা ধরেছিলেন যে একটা দাঁতে ব্যথা হচ্ছে, দাঁত তুলতে গেলে বলা হচ্ছে আগে তুমি ইসিজি করে আনো। এই বিষয়টা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দাঁত তুলতে গেলে ইসিজি করতে বলে না, দাঁত তুলতে গেলে বলে অন্তত একটা ডাক্তারকে দেখি। তার ব্যাখ্যা হচ্ছে এইটা যে আগেকার দিনে যদি দাঁত তুলতে হতো, আমার এই আমি আপনাকে একটা বলি, মানে আমি ছোটবেলা থেকে বড় হতে হতে যে কিছু সিনেমা দেখে বা কিছু গল্প পড়ে তো মানুষ হয়েছে। হাটে বাজারে হ্যাঁ, গল্পেতে বনফুলের। বনফুলের হাটের মধ্যে বড় ভুঁড়িওয়ালা একটা লোকের পেটেতে নল ঢুকিয়ে কলের মতো জল বার করে দেওয়া হয়েছিল। আমাদের ভাষায় অ্যাসাইটিস ড্রেন করা হয়েছিল। আপনি আজকে ভাবতে পারেন হাটের মতো জায়গায় একটা লোকের পেটের ভেতরে একটা ছুঁচ ঢুকিয়ে আমি 10 সিসি জল টেনে বার করে দেবো? ভাবতেই পারেন না। তাহলে আপনাকে বিয়ের মানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট টুটি টিপে ধরবে, আপনি ভাবতে পারেন না। সেই জন্য আগেকার দিনে দাঁত তোলার জন্য দাঁতের ডাক্তার লাগতো। আপনি ভাবুন তো, একটা সময় ছিল হাতুড়েরা দাঁত তুলতো, একটা সাঁড়াশি লাগতো, আর দাঁতটাকে ধরে দুবার নাড়িয়ে টেনে তুলে দেওয়া হতো। আপনি ভাবতে পারেন আজকে সেরকম বাপরে মারে করে চেঁচাচ্ছে একটা মুখের সেই যুগেও চেঁচাতো তো নিশ্চয়ই। সে যুগেও চেঁচাতো। তার আগে এমন একটা সময় লাফিং, আপনি ভালো সময় ছিল, বলতেন, লাফিং গ্যাস দিয়ে অপারেশন হতো। তার আগের কথা ভাবো, হাত পা টিপে ধরে পেটটা কেটে অপারেশন করা হতো, ফোড়া কেটে দেওয়া হতো। সেই জায়গা থেকে তো আপনারা সরে এসেছে। ফলে যত আপনি জিনিসটাকে মডিফাই করছেন, যত আপনি জিনিসটাকে মানে আহ, কষ্ট কমানোর মোড়কে নিয়ে যাচ্ছেন, তত আপনাকে ডান দিক বাঁ দিক আলোচনা করতে হবে, দেখতে হবে হ্যাঁ লোকটা ইসিজি করে দেখুন, দেখে নিন বাবার হার্টে কিছু আছে কিনা। হার্টে তখন হয়তো একটা ব্লক ডেভেলপ করছে, আপনি দাঁতটা টেনে তুলতে গেলেন, ভেগাল স্টিমুলেশন হলো, ব্লকটা বেড়ে গিয়ে আপনার হার্ট ফেলিওর হয়ে গেল। সেটা তো দাঁতের ডাক্তারবাবু পারভিউর মধ্যে পড়ে না। তাহলে সেই পারভিউটা আগে ঠিক করে আসুন। আর দাঁত তো দেখুন, 40 বছর বয়সে কেউ তুলতে যায় না, যারা তুলতে যায় তারা সবাই 60। আগেকার দিনে মানে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ ছিল 47 বছর। আমি বেশি কথা বলছি না, আমি জাস্ট আমাদের কি বলে ডিউরিং আওয়ার ইন্ডিপেন্ডেন্সের কথা বলছি। 40-এ অনেক বন্ধু মানে অনেকে দাঁত তোলেন, মানে দাঁতে ব্যথা হলে হ্যাঁ, কি তো করবেন? 47 বছর ছিল লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, মানে একটা মানুষ জন্মানোর পরে সে 47 বছর বাঁচলো, মানে সে অনেক বেঁচে গেল। আজকে তো 80 বছর বাঁচলে অনেক বাঁচা। এখনই লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ হচ্ছে 77, 77 বছর বয়স। তাহলে 47 থেকে 77 যে গ্রুপটা, সেই গ্রুপটার জন্য একটা এক্সট্রা সাপোর্ট দরকার আছে। কেন? তার দেয়ার এজিং, তাদের সেলস গুলো এজ করছে। সেই এক্সট্রা সাপোর্টটা দিতে গেলে আপনাকে এক্সট্রা মানি সেখানে ড্রেন করতে হবে। সেইভাবেই ভাবা উচিত। সবকিছুকেই খারাপ ভাবলে কি করে চলবে? কিছু তো না না, ভালো খারাপ আছে। ভাবছি না, না, আমি প্রশ্ন আমি রাখছি। বলছি আমার কাজটাই তাই, যে প্রশ্ন বলছি আমি আমি আপনাকে খারাপ বলছেন বলছি না। ওইভাবে জিনিসটাকে ভাবতে হবে যে আপনি লেটার পার্ট অফ দ্য ঠাকুরের একটা কথা বলছি, শ্রীরামকৃষ্ণের একটা কথা। এই লোকটা আমার পছন্দের খুব। উনি বলেছিলেন, বাবা বেশি দিন বাঁচলে তো ট্যাক্সও তোমাকে দিতেই হবে, ট্যাক্সও দেবে না? তো বেশি দিন বেঁচে থাকার ট্যাক্সই হচ্ছে ওষুধ। কিন্তু উনি বাঁচলে বা বিবেকানন্দ বাঁচলে দেশটা অন্যরকম হতো। যাই হোক, সেটা ছেড়ে দিন, সেটা হ্যাঁ। ছেড়ে দিন। এবার আমরা মানুষের কাজ থাকে, ওনারা ওনাদের লেভেলের কাজ নিয়ে এসেছিলেন, ওনাদের কাজ শেষ হয়ে গেছে, ওনারা চলে গেছেন।
সেভাবে কেন না। শ্রীরামকৃষ্ণ ছাড়া শরৎচন্দ্র আসতেন না, ওরাল লিটারেচার তৈরি হতো না। আজকের মতো শেষ প্রশ্ন, অন্যদিন অনেক করব, অনেক আরও আলোচনায় যাবো বলে আমরা একটা সিরিজ অফ আলোচনা নিশ্চয়ই ডক্টর পরমার্থ ভট্টাচার্যের সঙ্গে করার চেষ্টা করব। যে জায়গাটা বনফুলের একটা গল্পে, আপনি যেহেতু হাটে বাজারের কথা বললেন, বনফুলের একটা গল্পে আমরা দুই প্রজন্মের অদ্ভুত ডাক্তার চিকিৎসকের উদাহরণ উনি এঁকেছিলেন গল্পটায়। এক পাতার গল্প, কত ওয়ার্ডস এখন মনে পড়ছে না, 50 ওয়ার্ডস, 50 বা 60 ওয়ার্ড হবে। সেখানে তিনি দেখাচ্ছেন যে মিস্টার সেন যখন ডাক্তার ছিলেন, তাকে রাত্রি 2:30-এর সময় ডাকলেও পাওয়া যেত, তিনি হই হই করে ছুটে যেতেন রুগীর কাছে যা দাঁড়াতেন। কিন্তু মিস্টার সেনের ছেলে আজকে ডাক্তার হয়েছেন, তিনি একজন বিশেষজ্ঞ, কিন্তু তার কাছে রুগীরা ছুতেই পারে না, তাকে কখনো বাড়িতে ডাকাও যায় না। ফলে তিনি দেখাচ্ছেন দুই প্রজন্মের মধ্যে চিকিৎসকদের একটা বিরাট তফাৎ তৈরি হয়ে গেছে। এই তফাৎটাই কনজিউমারিজম নাকি এটা হওয়ার ছিল? না না, সামাজিক তফাৎ, পুরো সমাজের তফাৎ। আজকে আপনি রাত্রি 2:30-এর সময় যদি আপনার আমার ডাকেন এবং আমায় বেরিয়ে রাত্রি 2:30 থেকে 5টা অবধি কাজ একটা করতে হয়, পরের দিন সকালবেলা কিন্তু সেটাকে কম্পেনসেট করার মধ্যে আমাকে ওই 8:30টার বেরোনোটা আমি 10:30টায় বেরোতে পারবো না, তাহলে আমাকে কান টানবে। মিস্টার সেনের ক্ষেত্রেও তো তাই হতো নাকি? মিস্টার সেনরা তখন কিন্তু ডাক্তাররা ওই মানে হাসপাতালে চাকরি করছে, এই এই সিস্টেমটা কিন্তু কিন্তু অতটা- তখন কি তাদের কাছে অতটা একটা ছিল মিশন না। বড় ছিল, অগ্নিশ্বরের মতো চিকিৎসা হওয়াটা শুধু কনজিউমারিস্টিক একটা বিষয় নয়, একটা দেশ সেবারও ব্রত, এরকম কোনো ব্যাপার ছিল কি তখন? যদি শুধু অগ্নিশ্বরের কথা বলছেন কেন, তাহলে এর কথা বলুন, আমাদের ভুবন কবরেজের কথা বলুন। নিশ্চয়ই। ভুবন কবরেজের নাড়ি ধরে একটা মানুষের মৃত্যুকে আগে থেকে বলে দিত। হুম। এবং আজকের যুগে মানে ইন টুডেজ সাইকিয়াট্রি, সেটা মানে একটা মানুষকে যদি বলে দেওয়া হয় যে কাল তুমি মারা যাবে, সে ফিজিক্যালি মরে না যাক, সে মেন্টালি মরে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমার এক বন্ধু খুব সুন্দর বলে, আমি তাকে কোট করছি, আমরা ভালো আছি কেন জানেন? আমরা ভালো আছি কেননা ভবিষ্যৎটা আমরা দেখতে পাই না। যদি মানুষ কখনো তার নিজের ভবিষ্যৎটা সত্যি সত্যি দেখতে পেত, তাহলে সে পুরো জিনিসটাই একটা প্রোগ্রামড রোবটের মতো হয়ে যেত। তার মন থেকে যে সেলিয়েন্ট যে পয়েন্টটা, এই যে আপনি ভাবছেন সমাজের জন্য, এই যে আমরা আজকে বসে কথা বলছি এবং এর মধ্যে কোনো ডাক্তারি কথা বলিনি, আমরা সামাজিক কথাবার্তা বলেছি, এই জিনিসগুলো উধাও হয়ে যেত। সে একটা প্রোগ্রাম রোবটের মতো কাজ করত। আপনি আজ ভালো আছেন এই জন্যে কেননা আপনি আপনার কালটা দেখতে পান না। এই কথাটা আমার খুব ভালো লাগে, অনেক জায়গায় আমি বলার চেষ্টা করি। সেই জন্যে লেট আস নট টক অ্যাবাউট ফিউচার। আপনি আজ ভালো থাকার জন্য কি কি করতে পারেন সেইটা ভাবি। ঠিক মতো খাওয়া দাওয়া করা, নিজের পেছনে কিছুটা সময় ব্যয় করা, একটু এক্সারসাইজ করা, এবং সারাক্ষণ গ্লুড টু ইয়ার ফোন থেকে মানে ব্যাংকের কাজটাও ফোনে হচ্ছে, খাবার আনাটাও ফোনে হচ্ছে, চাকরিটাও ফোনে হচ্ছে। এর বাইরে থেকে বেরিয়ে ভাবুন যে আপনি একজন প্রাকৃতিক জীব। বাঘ যেমন দৌড়ে হরিণ শিকার করে এবং বছরের পর বছর যুগের পর যুগ করে যাচ্ছে, আমাদের মানুষের মতো হঠাৎ করে পাল্টে গিয়ে তার সে সুইচ টিপলে হরিণটা তার খাবারের একটা টেবিলে চলে আসছে, হচ্ছে না। সেই জন্য বাঘ কিন্তু সুস্থ আছে। আমরা বাঘ না হওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা সুস্থ মানুষ হতে গেলে নিজেদের পেছনে কিছুটা সময় দিই, এটাই আমার বক্তব্য। অসাধারণ একটা জায়গায় আমরা পেলাম, সেই শঙ্খ ঘোষের কথাটা উঠে এলো। শূন্যতাই যেন শুধু, শূন্যতার ভেতরে এত যে ঢেউ আছে সে কথা জানো না। ফলে চারদিকটা আপাত দৃষ্টিতে শূন্য মনে হলেও তার